মাননীয় ছোটন দাস মহাশয়। আমাকে দেখবেন লিফলেটে আছে আমি পর্যবেক্ষক, মানে ব্যাপারটা করার আর কি। ফলে আমি শিডিউল বক্তা নই। এবং আমাকে উদ্যোক্তারা যেটা বলেছিলেন যে আপনি একটু শুনে বলবেন। প্রথমত বলি যে আমি মার্জনা চেয়ে নেব যে বক্তাদের বক্তব্যের উপর মন্তব্য করা, অন্তত এরকম সেমিনারে সে যোগ্য ব্যক্তি নই। আমি আমার কথা মানবাধিকার আন্দোলনের কিভাবে দেখে সমস্যা তার কথা বলতে পারি। তো প্রথমেই বলি যে এইমাত্র আমি নিচে আলোচনা করছিলাম মুর্তাজা সাহেবের সঙ্গে। আমি বলি যে আমি কার পক্ষে আমি জানি না, কার পক্ষে, কিন্তু আমি কার বিপক্ষে এটা আমার কাছে নিশ্চিত। আমার পক্ষে কে কে আছেন না আছেন আমি চিনি না, তো এখানে যারা অনেকেই বক্তব্য, যেমন শরদিন্দুদাকে চিনি আমার পক্ষে, কিন্তু আরো অনেককে চিনি না। কিন্তু আমার বিপক্ষে কে সেইটা আমি চিনি আজকের প্রেক্ষিতে, এবং এটা দীর্ঘ সময় ধরে যদি দেখেন আজকের প্রেক্ষিতে। কেন আজকের এই আলোচনা? সবাই আপনারা নানা কাজ ছেড়ে দিয়ে, অনেকেই চাকরি বাকরি করেন, হ্যাঁ, সকাল 9:30 10টা এখানে এসছেন কেন? অর্থাৎ সিচুয়েশন কম, আমাদেরকে বাধ্য করেছে এখানে আসতে। সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে একটা আক্রমণাত্মক শিক্ষা, আক্রমণাত্মক অবস্থা। আক্রমণ কে করছে? আমি ভাবের ঘরে চুরি, কোনো রকম চুরি পছন্দ করি। আজকে আরএসএস, সংঘ পরিবার, বিজেপি, তারা পরিকল্পিতভাবে, যেমন আমরা দলিত মুসলিম সবাইকে রাইটস অর্গানাইজেশন একত্রিতভাবে আমাদের ঘোষণাই হচ্ছে, 1 নম্বর ঘোষণা হচ্ছে আমাদের সঙ্গে কারা আসবেন, কারা 1 নম্বর এজেন্ডা হচ্ছে যে দলিত মুসলিমদের উপর আরএসএস, সংঘ পরিবার, বিজেপির পরিকল্পিত আক্রমণের যারা বিরোধিতা করবেন, প্রথমেই বুঝে নেওয়া দরকার যে তারা, এবং আজকে সারা দেশ জুড়ে রাজনৈতিক মত, ধর্মমত, সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে অসংখ্য মানুষ জেলখানায় আছে। কারুর নামের প্রতি আমি দেখেছি অ্যালার্জি আছে, কিন্তু আমাদের কারুর নামের প্রতি অ্যালার্জি নেই। ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজকে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে, জাতীয় নিরাপত্তা আইনে, যখন এলাহাবাদ হাইকোর্ট তার বিভিন্ন মামলায় জামিন দিচ্ছে, হ্যাঁ, মানে এসব আরো আমার চেয়ে বেশি শরদিন্দুদা ভালো জানবেন, হ্যাঁ, বিভিন্ন মামলায় স্পেসিফিক পুলিশকে বলছে যে এরপরেও যদি না ছাড়া হয় বলতে হবে যে সরকার পরিকল্পিতভাবে আক্রমণ করছে। তারপরে সে মামলায় চন্দ্রশেখর আজাদের জামিন হলো। তারপর এমন একটা আইন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, ইউএপিএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, জাতীয় সুরক্ষা আইন, যে আইনে আপনি বছরের পর বছর, শুধু 6 মাস নয়, একটা রিভিউ কমিটি, সেই রিভিউ কমিটিতে সরকারের লোকরাই রিভিউ কমিটিতে থাকে। তারা বলল চন্দ্রশেখর আজাদ মারাত্মক বিপজ্জনক ব্যক্তি, ব্যাস ওই রিপোর্টের ফলে আর আপনি আদালতেও চ্যালেঞ্জ করতে যেতে পারবেন না। চন্দ্রশেখর আজাদের যারা মুক্তির দাবি করেন, আমি নাম করেই বলবো, কারোর পছন্দ হোক বা না হোক, ছত্রধর মাহাতো 2009 সাল থেকে আজকে 18 সাল জেলখানায় আছে। কি অপরাধ? এই যে অনেকে বলেন, হ্যাঁ, বিচার ব্যবস্থা নেবেন, আমি বিচার ব্যবস্থার সম্মান জানিয়েই বলছি, সব জায়গায় সমান বিচার হয় না। বেল ইজ রুল, কমিটার টু জেল ইজ এন এক্সেপশন। তাই যদি হবে, হ্যাঁ, ওই আজকের কাগজেই দেখবেন আলিমুদ্দিনকে যারা মেরেছেন, ঝাড়খণ্ডে যারা মেরেছেন, তাদের 6 জনের পাটনা হাইকোর্ট জামিন দিয়েছে। আরএসএস এর নেতা, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তার গলায় মালা দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন। কি অপরাধ করেছে? ছত্রধর মাহাতো 9 সাল থেকে 18 সাল হাইকোর্টে কোনো জামিন পাচ্ছেন না। এবং তার যদি আপনি যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, যে কারণ যদি দেখেন, আমি বিভিন্ন রাজনৈতিক দলের ডকুমেন্ট দেখিয়ে দেবো যে একই কারণে। কি না, তার একটা লিফলেটে প্রকাশকের নাম নেই। আমরা জাজমেন্টটা পড়েছি।
এই তো সুমিত্রা আছেন, তাই তো? প্রকাশকের নাম নেই। এবং কেন নাম নেই? পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি তারা বিবৃতি দিয়েতে বলেছেন যে কেন নাম নেই। তার আগে দুজন তাদের কনভেনার, পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির দুজন কনভেনারকে নাম দেওয়ার কারণে পুলিশ ধরে তাদের মেরে দিয়েছে, সেই জন্য আমরা নাম দিই। প্রেস লাইন নেই বলে, প্রেস আইনে কি হয়, আপনার লিফলেটে প্রেস অ্যাক্ট অনুযায়ী 3 মাস থেকে 6 মাস জেল হবে, ম্যাক্সিমাম জেল হবে। ছত্রধর মাহাতোকে আজ 2009 সাল থেকে 2018 সাল আমরা বন্দি মুক্তি কমিটি মুক্তি দাবি করি। কে আমাদের কি বলল কিচ্ছু আসে যায় না। আমি প্রথমেই বলেছি আমি কার বিপক্ষে এটা আমি বলব, কে পক্ষে সে আপনারা বিচার করবেন। যদি ঠিক হয় পক্ষে থাকবেন, যদি ঠিক না হয়। দিলীপ যাদব এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের লয়ের ছাত্র। দিলীপ যাদব একটা রেস্টুরেন্টে খেতে, লয়ের ছাত্র ভাবুন, রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। তার একজন ব্রাহ্মণের সঙ্গে তার গায়ে পা লেগে গিয়েছিল। ভাবুন, এই ভারতবর্ষ মহান ভারতবর্ষ, গপ সে কওয়ান ভারতবাসী, মহান ভারতবর্ষ। দিলীপ যাদবকে সে ক্ষমা চাইছে, আমরা কে সরি মা পায়ে লেগে গেছে, তাকে পিটিয়ে মেরে দিল যে কেবল দলিত বলে, অচ্ছুত বলে পিটিয়ে মেরে। ঝাড়খণ্ডে ছোটন জাত, একই কারণ। উত্তরপ্রদেশে একজন গর্ভবতী মহিলা তার পূর্ণ মাস জল তুলতে গিয়েছিলেন কলে। কল থেকে জল তুলতে গিয়ে যাওয়া হয়, এই সময় শরীরে ব্যালেন্স থাকে না, ব্যালেন্সটা রাখতে না পেরে তিনি একটা বালতি ধরে পড়ে যাচ্ছিলেন, বাঁচার চেষ্টা করছিলেন। বালতিটা ঘটনাক্রমে একজন উঁচু বর্ণের মানুষের, সেই অপরাধে তাকে এমন পেটানো হলো, হসপিটালে নিয়ে যাওয়ার পরে সে মারা গেল, তার গর্ভে থাকা সন্তানটাও মারা গেল। মহান ভারতবর্ষ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ। তো এই যে পরিকল্পিতভাবে আরএসএস সংঘ পরিবার, এবং এটা যাদের গোপন নয়, আরএসএস এর যে থিওরিটিক্যাল বই, দুটো থিওরিটিক্যাল বই আছে, একটা বাঞ্চ অফ থটস, দ্বিতীয়টা হচ্ছে উই আর আওয়ার ন্যাশনহুড ডিফাইন। তাতে উই আর আওয়ার ন্যাশনহুড ডিফাইনের যে ব্যাখ্যাটা, যে অংশটা ইরফান হাবিব তার একটা বইতে লিখেছেন, আমি সেইখান থেকে বলছি, পরিষ্কার বলছি যে হিন্দুস্তান কেবলমাত্র যারা হিন্দুদের বিকাশের জন্য, আমি হিন্দু শব্দ নিয়ে বিতর্কে যাচ্ছি না, হ্যাঁ, যে অর্থেই ধরুন, আমি আরএসএস এর ব্যাখ্যাটাই ধরে যে হিন্দুত্বের বিকাশের জন্য ভাববে না, কাজ করবে না, তাদেরকে ভারতবর্ষের ইডিয়েট স্ট্যাম্প মেরে, ইডিয়েট ছাপ মেরে, আপনি লয়ার হতে পারেন, আপনি আইএস অফিসার হতে পারেন, আইএস অফিসার হতে পারেন, কিন্তু আপনি যদি আরএসএস নির্ধারিত হিন্দুত্বের বিকাশের জন্য চিন্তা না করেন, তাহলে ইডিয়েট স্ট্যাম্প মেরে, দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ড ক্লাস নাই সিটিজেন করে রাখা হবে। শরদিন্দুদা, আমি এবং সামনে মৌলানা সাহেব বসে আছেন, হাসিবুল বসে আছেন, সেই অর্থে কিন্তু আমরা, এবং সুচেতা দিও সেই ক্যাটাগরিতেই পড়েন, যে আমরা সবাই কিন্তু আরএসএস এর চোখে সেকেন্ড ক্লাস সিটিজেন, দ্বিতীয় শ্রেণীর নাম করি, এবং কোনোটাই গোপন নয়। আমাদের যেমন মনে হচ্ছে সব আমেরিকা আবিষ্কার করছি না। আপনি যদি আরএসএস এর যিনি থিওরিটিক্যাল বিএস মুঞ্জের লেখা পড়েন, তার ডায়েরি পড়েন, দেখুন বলছেন যে জার্মানি কিভাবে তাদের জাতিগত সমস্যার সমাধান করেছেন। জার্মানি কিভাবে সমাধান করেছেন? ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে তাদের হত্যা করে জাতিগত সমস্যার সমাধান করেছেন।
আমাদেরকে সেটা অনুসরণ করা উচিত। ফলে এখানে 14 কোটি মুসলমানকে তো আর মেরে দেওয়া যাবে না আজকের বাজারে। হ্যাঁ, নেলি ঘটনা, নেলি রিপোর্ট যদি আপনারা পড়েন চমকে যাবেন। আমরা তো গুজরাট বলি, আমি যে 8:30 থেকে 3:30-এর মধ্যে 950 থেকে 1000 মানুষকে, 1000 মুসলিমকে পরিকল্পিতভাবে, পিইউসিএল এর রিপোর্ট যদি, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি, তারা অসাধারণ কাজ করেছে, প্রায় 950 লোকের নাম জোগাড় করেছে। এই যে আজকে এনআরসি আসছে, ও তো আসাম চুক্তির ফলেই আসছে। আসাম চুক্তির আগে যে ঘটনাগুলো ঘটেছিল নেলিতে, কোথাও কোথাও তারা এটা করবে, কিন্তু 14 কোটি পশ্চিমবাংলা 35% মুসলমানকে তো আর গিলোটিনে চাপিয়ে দেওয়া যাবে না। তখন হচ্ছে ওই গোলওয়ালকারের বক্তব্য, সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে আপনাদের থাকতে হবে। আমরা আরএসএস এর এই পরিকল্পনার বিরোধিতা করি কি করি না? আমি বিরোধিতা করি, আমি চিনি না কারা বিরোধিতা করবেন। যারা এটা যদি আমরা ধরতে না পারি, ধরুন ভারতবর্ষ যেটা আমি চেষ্টা করছিলাম 2014 থেকে আজ পর্যন্ত কতজন দলিতকে পিটিয়ে মারা হয়েছে। উনাইতে, ওই গুজরাটের উন্নাওতে কিভাবে দলিতদের পেটা হয়েছে, বা উনার ঘটনা। এই যে মেয়েটিকে তো সেলুট করতে হবে, যে মেয়েটি এফআইআর করার জন্য যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গিয়ে আত্মাহুতি দেবে বলেছিলেন, তার ফলে তো রেজিস্টার্ড করতে হয়েছে এফআইআর, এবং মূল্যও দিতে হয়েছে। তার বাবাকে লকআপে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারপরেও মেয়েটি, আমি হ্যাটসঅ্যাপ করি, আমি সেলুট জানাই। আমরা তো খালি ভাষণবাদী লোক, ভাষণ দিচ্ছি। যারা ওই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে, সংঘ পরিবারের বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে বলছে, পশ্চিমবাংলা আমাদের দুর্ভাগ্য যে এই সব আওয়াজগুলো যতটা ওঠা উচিত ততটা ওঠে না। আমাদের বন্দিমুক্তি কমিটির, মানবাধিকার সংগঠনের আমাদের আরেকটা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্যটা আমরা বললাম যে আমি কার বিপক্ষে, যেটা দিলীপদা বলছিলেন আমার শত্রুকে। আমরা মানবাধিকার সংগঠন ওইভাবে শত্রু মিত্র এইভাবে বলি না, বলি আমার বিপক্ষে কে, গণতন্ত্রের বিপক্ষে কে, মানুষের বিপক্ষে কে। দ্বিতীয় যেটা হচ্ছে আক্রান্ত মানুষজনে, আক্রান্ত সংগঠন, আক্রান্ত জনগোষ্ঠীর মধ্যে কি দুর্বলতা আছে, কি কমজোরি আছে, কোনটা ঠিক কোনটা বেঠিক। আমি মাস্টারমশাই নই, আমি সেটা বলবো না। একান্ত আলোচনায়, একান্ত ঘরোয়া আলোচনায় বলবো। অনেকটা সময় পার করে এসছে, তাই আজকে বলি যে 2006 থেকে 11, 12 ওই সময় আমাদের উত্তাল সময়ে বারবার করে সরকার থেকে স্ট্যাম্প করা হতো আমাদের, এটা মাওবাদীদের লোক। হ্যাঁ, তাদের লালগড়ে কিছু কাজ তারা আমাদের মানবাধিকারের জায়গা থেকে ঠিক করেনি। আমার সঙ্গে যখন আমি গভর্নমেন্টের ইন্টারলুকুটর ছিলাম, মানে মাওবাদীদের সঙ্গে কথা বলার জন্য সরকারের প্রতিনিধি এবং মাওবাদীদেরও প্রতিনিধি, ভারতবর্ষে এমন লোক কম আছে যে দুপক্ষেরই প্রতিনিধি হিসেবে মাওবাদী নেতা আকাশের সঙ্গে দেখা করেছে, বলেছে যে আপনাদের এই কাজটা ঠিক না। কিন্তু কখনোই পাবলিকলি 24 ঘন্টায় যখন জিজ্ঞাসা করেছে, বলেছে আপনারাই তার জন্য দায়ী। আপনি হাজার 1 লক্ষ মিলিটারি রেখে আদিবাসীদের মারবেন, আর আদিবাসীরা কিভাবে প্রতিরোধ করবে? আমি নিরাপদ জায়গায় আছি, আমি স্ত্রীপুত্র পরিবার নিয়ে সরকারি চাকরি করে নিরাপদে আছি, আমাকে কেউ আক্রমণ করছে না, আমি বসে বসে খুব শান্তি থিওরি বলতে পারি। কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন, সেই সিরিয়ার মানুষ, সেই ইরাকের মানুষ, সেই প্যালেস্তাইনের মানুষ কিভাবে প্রতিরোধ করবে? আমি কি মাস্টারমশাই নাকি যে তাদের প্রতিরোধ কিভাবে করবে, কোনটা শান্তি কোনটা অশান্তি, কোনটা হিংসা কোনটা অহিংসা, এ বলার মানবাধিকার আন্দোলনের কথা বলবে না।
আপনার হাতে, আমেরিকা আপনার হাতে উন্নত যন্ত্র আছে। আপনি ওয়াশিংটনে বসে কিংবা সৌদি আরবে রাজার সহযোগিতা নিয়ে মিলিটারি বেসে বসে আপনি বোতাম টিপে স্কার্ট ছুটছেন প্যালেস্তাইনের উদ্বাস্তুদের শিবিরে, হসপিটালে গিয়ে সেটা পরে হাজার হাজার শিশু মারা যাচ্ছে। আমার হাতে সেই উন্নত অস্ত্র নেই। আমি আমার মাকে রক্ষা, আমার সন্তানকে রক্ষা, আমার জনজাতিকে রক্ষা, আমার দেশকে বিদেশি মুক্ত করার জন্য আমি বুকে মাইন বেঁধে ঝাঁপিয়ে পড়ছি। আপনি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে ভারত রাষ্ট্রকে খুশি করার জন্য কিংবা এমএলএ এমপি হবার জন্য কিংবা কোনো কমিটিতে স্থান পাওয়ার জন্য আপনি খুশি করতেই পারেন। আমরা মানবাধিকার কর্মীরা নিন্দা করতে পারবো না। কারণ হচ্ছে যে আপনি যদি ওখানে না যেতেন তাহলে হিংসা হতো না। আপনি আফগানিস্তানের স্বাধীনতা যদি কেড়ে না নিতেন, আপনি যদি ইরাকের স্বাধীনতা কেড়ে না নিতেন, আপনি যদি প্যালেস্তাইনে একটা গোটা জনজাতিকে উচ্ছেদ করে দিলেন একটা দালাল রাষ্ট্র তৈরির জন্য, তা যদি না করতেন তাহলে প্রশ্নই আসতো না। তো আমাদের চোখে কিন্তু বিষয়টাকে এইভাবে আমরা দেখি। ভারতবর্ষে প্রেক্ষিতে এই যে ইসলাম বিদ্বেষ যদি বলেন, আমাকে কালকে একজন বলছিলেন আমরা এই তত্ত্ব বিশ্বাস করি না, দুই মৌলবাদ সমান বিপদ, আমাকে বলছিলেন। আমি বললাম আচ্ছা, মৌলবাদ ভালো এটা কেউ বলছে? মৌলবাদ ভালো এটা কেউ আজকে কি আলোচনার বিষয়? তা আপনি এটা বলছেন কেন? আসলে আপনার বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আপনি হিন্দু মৌলবাদ, ভারতবর্ষে যেটা প্রধান বিপদ, সেই বিপদকে ডাইলুট করার জন্য। অন্যভাবে কেউ নেবেন না। দেখবেন ওই একজন বাংলাদেশি লেখিকা এখানে আছেন, এত মানুষ মারা যাচ্ছে তার হৃদয় কাঁদছে না। আমি তার বই নিষিদ্ধকরণের বিপক্ষে, আমরা নিষিদ্ধকরণের বিরোধী, কিন্তু এটাও বলবো যে আমেরিকার পাপেট হিসেবে এগুলো করছেন। আমি আর দু চারটে কথা বলে, এরপরে আরো দুজন বক্তা আছেন, আমি শেষ করব আর দু চারটে কথা বলে। যেমন ধরুন এই যে বলছেন না যে দলিতদের উপর অত্যাচার, এটাও থিওরিটিক্যালি, তত্ত্বগতভাবে এম.এস. গোলওয়ালকার বলছেন, লিখছেন, দলিতদের বিবাহের পরে প্রথম সন্তান, কি ঠিক বলছে কি, প্রথম সন্তান এবং প্রথম রাত কাটানো উচিত ব্রাহ্মণের। আপনি বলবেন ছোটনবাবু বলছে, এখানে অনেকেই পড়াশোনা জানা লোক, আমি একটু নিরক্ষর লোক, মানে নিরক্ষর এই অর্থে আমি ওসব নেট ঘাটাঘাটি করতে পারি না, ছেলের শরণাপন্ন হয়ে আর কি। 2রা জানুয়ারি 1961 অর্গানাইজারে লিখছেন যে দলিতদের প্রথম সন্তান এবং প্রথম রাত, বিবাহের প্রথম রাত কাটানো উচিত ব্রাহ্মণদের সঙ্গে, যাতে তারা ব্রাহ্মণের গুণাবলী অর্জন করে। হ্যাঁ, আমার টার্গেট আরএসএস। হ্যাঁ, মূল বিষয়টা যদি আমরা ধরতে পারি, বাকি সব দেখবেন। তো এই যে, এবং আপনারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন, দক্ষিণ 24 পরগনা, এখানে যদি দেখেন, যদি রিপোর্ট দেখেন, রিপোর্টে দেখবেন পশ্চিমবাংলার সবচেয়ে বেশি আরএসএস-এর বারবারন্ত হচ্ছে দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা বারবারন্ত। কারা আরএসএস হচ্ছেন? আরএসএস-এর এই গত এপ্রিলে ওদের নাগপুরে যে কেন্দ্রীয় সভা করেছেন, তার যদি রিপোর্ট দেখেন, মোহন ভগবত একা 1200 ইন্টালেকচুয়াল মিট করেছেন। আমি জানি না কাদের সঙ্গে মিট করেছে। তো আমার এক বন্ধু রিটায়ার্ড এক আইএএস, এইসব আমাদের কাছ থেকে শুনে টুনে এক রিটায়ার্ড আইএএস অফিসারকে ফোন করেছিল
হ্যাঁ, বললো যে আপনারা তো অনেকেই ওদের কথা শুনছেন, মোহন ভাগবতের কথা শুনছেন, আমাদের কথাটাও একটু শোনেন। টেলিফোনের উল্টো দিকে উত্তর এলো, তুমি কি করে জানলা আমি ওখানে ছিলাম? তুমি কি করে জানলা? এবং পরে জানা গেল পশ্চিম বাংলায়, এবং তারা সবাই মার্জনা করে দেবে না, তার একটা বড় অংশই হচ্ছেন দলিত, দলিত আইএএস অফিসার, দলিত আইপিএস অফিসার, দলিত আইএফএস অফিসার। বলছি যে পেনিট্রেশনটা বোঝাবার জন্য আমি আমি বলছি যে কি পরিমাণ আরএসএস সংঘ পরিবার। মুজফ্ফরনগর গণহত্যা, আমি দাঙ্গা শব্দ আমরা ব্যবহার করি না, গুজরাট দাঙ্গা আমি বলি না। যদি কেন বলেন না? দাঙ্গা মানে দুপক্ষ মারামারি, ওদিকে 2000 এদিকে 5, এটা দাঙ্গা হলো না? পরিকল্পিত গণহত্যা হলো। তো মুজফ্ফরপুর গণহত্যা এটা ঘটাতে পেরেছিল কেন? পেরেছিল কারণ তারা ভুল বুঝিয়ে মিথ্যাচার করে তারা দলিত মানুষদেরকে তাদের সঙ্গে, বা ধরুন টাকা, সরকারের কমিটিতে স্থান, রিটায়ারমেন্টের পরে আরো 5 বছর এক্সটেনশন, হ্যাঁ, এই নানাভাবে। বলছি যে ওরা 10 দিক দিয়ে নেমেছে। এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে তো চেষ্টা করব যে কিভাবে, তাহলে সবাই মিলে খোঁজ করব যে আচ্ছা এটাকে, এটা ছোটনবাবু খালি তো আপনি বলে যাচ্ছেন, এটা আমি যা বলছি আপনারাও অনেকে তা জানেন। এটাকে মোকাবিলা করার কিভাবে যাবে? মোকাবিলা করার প্রথম কাজই হচ্ছে আপনার জানা। যেমন এখানে বলছিলেন না, এই যেমন ধরুন এই আক্রমণটা কি কেবল মুসলমানদের উপরে? আপনি কাঠুয়া এবং উন্নার ঘটনার পরে ভারতবর্ষের প্রায় 49 জন রিটায়ার্ড আইএএস, আইপিএস, আইএফএস অফিসার তারা একটা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। সাধারণত পাবলিক সার্ভেন্টরা, অন্তত ওই উঁচু পদে চাকরি করা লোকেরা এই ল্যাঙ্গুয়েজ লেখে না, যে ভাষায় লিখেছে, the darkest day in post-independent India. In post-independent India, this is our darkest hour and we find no response of our government. এবং এই 49 জনের মধ্যে মাত্র 3 জন, আমি নাম খুঁজে খুঁজে, নামে যদি নাম বেছে যদি মুসলমান বলা যায়, 3 জন আমি ডাক দিয়েছি, 3 জন হচ্ছে মুসলিম। তার মানে প্রবলেমটা, সমস্যাটা শুধু মুসলমানদের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের বৈচিত্র্য। আমি ধর্মে বিশ্বাস করতে পারি, ধর্মে না বিশ্বাস করতে পারি, আমি গরু খেতে পারি, আমি মুরগি খেতে পারি, আমি সে খাওয়ার আমার অধিকার আছে কি না, প্রশ্নটা এইখানটা। যে যেটুকু আমরা ওইভাবে সংবিধানকে অনেকেই হয়তো অনেকটা মহান বলে, আমরা বলি যতটুকু আন্দোলনের পরে খণ্ডিত, খর্বিত, সীমাবদ্ধ যেটুকু অধিকার সংবিধানে লিপিবদ্ধ এখনো আছে, এরা সেটাকেই আক্রমণ করছে। এবং কালকে আমি বাবা সাহেব আম্বেদকরের একটা লেখা দেখছিলাম, হ্যাঁ, ওই এজি বই থেকে দেখছিলাম, বলছেন এই সংবিধানে খাঁচাটা রেখে, খাঁচাটার সঙ্গে সমন্বয় করার যদি প্রশাসনিক ধাঁচা না হয়, তাহলে এই প্রশাসনিক ধাঁচাকে ব্যবহার করে সংবিধানকে না পাল্টেও ফ্যাসিজম করা যায়। আছে তো বাবা সাহেব আম্বেদকরের লেখায়, দেখুন ওরা কিন্তু পাল্টেছে কি, ওরা যেটা করছে মহিলা কমিশন, অমুক কমিশন, তমিক কমিশন, শিক্ষা কমিশন, সমস্ত কমিশনে নিজেদের লোক। আমার এক রিলেটিভের বাড়িতে, তো আমার বন্ধুদের নিয়ে, মুসলিম বন্ধুদের নিয়ে চাটা ইত্যাদি খাচ্ছিলাম, তারপরে নাম জিজ্ঞাসা করেছে, বলো আমি তো ভাবছিলাম আপনি বাঙালি, আপনি মুসলমান, মানে ভাবুন, আপনি বাঙালি, আমি তো ভাবলাম আপনি মুসলমান, আমি তো ভাবলাম আপনি বাঙালি। মানে আমি বলছি যে এটা ওনার মাথায় ঢুকলো কি করে?
ঢুকলো আপনি যদি দেখেন যাদব জওহরলাল বিশ্ববিদ্যালয়ে 3 জন অধ্যাপক একটা বই বার করেছে। মানে এই বইটা যখন আমরা খোঁজ পেলাম, আমাদের সভাপতি সুজাত ভদ্র আমার ছেলেকে কিনতে দিয়েছিলেন, তখন দেখলাম বইটার একটা কপি আছে। তাতে দেখছিলেন যে আরএসএসের যে শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী শিশু মন্দির, প্রায় 80,000 শিক্ষক আছে তার, এবং সেখানে সিলেবাসটা ধরে ধরে দেখাচ্ছিলেন। আমি আমার পরে বক্তা আছেন, হ্যাঁ হ্যাঁ না না অন্য বক্তা আছে, সরস্বতী শিশু মন্দির আমি নিয়ে এসেছি, দেখাতাম আপনাদের। তাতে 9-এ পড়ানো হচ্ছে বাবরি মসজিদটা মসজিদ নয় কেন? উত্তর হচ্ছে সেখানে নামাজ পড়া হয় না। নামাজ পড়া কেন হয় না? হ্যাঁ, এবং 1950 সালে পরেই বল্লভভাই প্যাটেলরা কায়দা করে ওখানে মূর্তি ঢুকিয়ে ঢুকিয়ে এটা একটা আলাদা ইয়ে, মানে এটা তাতে পড়ানো হচ্ছে। মানে আপনার চট জলদি জনগ্রাহ্য সাধারণ যুক্তি। হ্যাঁ সত্যিই তো ওখানে নামাজ পড়া হয়, 50 বছর নামাজ পড়া হয় না। মানে আপনি দেখুন ওরা কোন লেভেলে পপুলার যুক্তি হাজির করছে। সত্যি তো নামাজ পড়া তো হয় না, তাহলে ওটা মসজিদ। আমি খালি একটা উদাহরণ দিলাম যে সরস্বতী শিশু মন্দির 80,000 মাস্টারমশাই রেখে তারা ক্লাস 1, 2, 3, 4 থেকে এটা ঢোকাচ্ছে। অনেকেই বলেছেন ঔরঙ্গজেব সম্পর্কে, আমি একটু তার বিহাইন্ড দ্য স্ক্রিন, আনন্দবাজারেই একটা চিঠি বেরিয়েছিল, ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথের মন্দির ভেঙেছিলেন। এটা ফ্যাক্ট, কেউ অসন্তুষ্ট হলে কিচ্ছু করার নেই, ইতিহাসটা মেনে নিতে হবে, ভেঙেছিলেন। যদি শুধু এইটুকু আমি দাঁড়িয়ে এখানে বলি, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও আরএসএসের প্রতি আমার একটু দুর্বলতা আছে। ভেঙেছিলেন কেন? ঔরঙ্গজেব দিল্লি থেকে বাংলা প্রদেশের দিকে আসছিলেন, এবং ঔরঙ্গজেব এটা জানতেন এটা হিন্দুরা মেজরিটিতে। ফলে উনি যখন আসতেন সেনাবাহিনী নিয়ে, ফলে তার সমস্ত, আপনি তো ইতিহাসের মানুষ, এখানে সব বক্তৃতা করা কঠিন, সব ইতিহাসের মাস্টারমশাই। তো উনি ওই উত্তর ভারত থেকে আসছেন এবং জানেন এটা হিন্দুদের দেশ, মানে হিন্দুরা সংখ্যা, ফলে তার সমস্ত হিন্দু সেনাপতিদের এবং পরিবার সঙ্গে নিয়ে আসতেন। তিনি আসছেন বেনারসের কাছাকাছি আসাতে সব হিন্দু সেনাপতিদের স্ত্রীরা এবার সেনাপতিদের ধরেছে, এত দূর কষ্ট করে এলাম, একটু গঙ্গা স্নান করবো না, একটু বাবা বিশ্বনাথের দর্শন করবো না? তো সম্রাটকে কে কথা বলতে যাবে? যাই হোক, নানা স্তর থেকে সম্রাট এখানে যায়। সম্রাট বলুন ঠিক আছে, ঠিক বেনারস 7 কিলোমিটার আগে সৈন্য দাঁড় করিয়ে দিল, বলেন এখান থেকে রয়্যাল গার্ড আমাদের রানীমাদের নিয়ে যাবে, নিয়ে গিয়ে গঙ্গা স্নান করে পুজো করার পরে ফিরে যাবে। সমস্ত রানী, হিন্দু রানীরা তারা বিশ্বনাথের পুজো দিলেন, সবাই ফিরে এলেন, একজন রানীমা ফিরলেন না। কে তিনি? কুচের মহারানী। কুচের মহারানী তিনি ফেরেননি। লোকাল লেভেলে খোঁজ খবর শুরু হলো, কি হলো, আসছে না কেন, খুঁজে পাচ্ছেন না। তারপরে আরো উপরে, তারপরে সম্রাট এখানে পর্যন্ত গেলেন। সাধারণত মোগল সম্রাটদের নির্দেশ ছিল মুসলিম সেনাপতিরা হিন্দু স্থানে ঢুকবে না। তো অবস্থার গুরুত্ব দেখে সম্রাট তার সিনিয়র অফিসারদের বলল, মানুষটা কি উড়ে গেল, জীবিত অথবা মৃত, কোনো না কোনোভাবে তো পাওয়া যাবে রানীকে, তোমাদের খুঁজে বার করতেই হবে। খুঁজতে খুঁজতে সিনিয়র অফিসাররা, যেটা হয় গোয়েন্দাদের উপরতলার অফিসাররা হয় কি, তারা বিশ্বনাথের মন্দিরে গিয়ে দেখছেন একটা জায়গাটা গণেশের মূর্তি, বড় গণেশের, তো সেইটা ধরে একটু টানাটানি করাতে গণেশের মূর্তিটা নড়তে শুরু করেছে। ঠেলাঠালি করাতে দেখা গেল যে গণেশের মূর্তিটা সরে যাওয়া গেল, এবং একটা সিঁড়িটা বিশ্বনাথের গর্ভ গিয়ে গিয়ে শেষ হয়েছে। সেখানে সিনিয়র অফিসাররা ঢুকলেন, দেখলেন রানীমা, কুচের মহারানী ধর্ষিতা, লাঞ্ছিতা অবস্থায় পড়ে আছেন, আরও কয়েকজন। এবং এই অপকর্মটা আজকে আসারাম বাবু না, সেদিনকার আসারাম বাবুরা সেই কর্মটি করেছে।
ঔরঙ্গজেব নির্দেশ দিলেন যে যে স্থানে এই যে ধর্মস্থানে কাজ হয় সেখানে সেটা ধর্মস্থান থাকতে পারে না। এবং আমি বলবো যে আপনি ধর্ম মানেন, আপনি বুকে হাত দিয়ে বলুন তো ওটা ধর্মস্থান থাকে। আমি ব্যক্তিগতভাবে ধর্মাচরণ করি কি করি না এটা আমার কাছে ইম্যাটেরিয়াল। আপনি তো ধর্ম মানেন, এই অপকর্ম এই অসৎ কর্ম যেখানে হয় সেটা দেবালয় হতে পারে। ঔরঙ্গজেব সেইখান থেকে বললেন বিগ্রহকে নিরাপদ জায়গায় রেখে মন্দির ভেঙে দাও। যদি বিহাইন্ড দ্য স্ক্রিন পিছনের খবরটা যদি আপনি ঘটনাটা না বলেন, আমার RSS-এর প্রতি কোনো দরদ নেই, ফলে যেখানেই ডাকবেন অপ্রিয় হলে এই কথাগুলো বলবো যে মন্দিরটা ভেঙে মাঠ করে দেওয়া হয়েছে। শুধু কি ঔরঙ্গজেব মন্দির ভেঙেছিলেন, গোলকুন্ডার মসজিদ ভাঙেননি? সমস্ত এখানকার যিনি দায়িত্বে ছিলেন সম্রাটের যে চেলা, সে সব টাকা পয়সা তুলে খালি সম্রাটকে খবর দিচ্ছে, টাকা পয়সা উঠছে না। সম্রাট গোপনে খবর পেয়েছেন গোয়েন্দা মারফত খবর। আমি যেটা বলছি ফোর্ট বলিনি, আমি গোলকুন্ডার মসজিদ বলেছি। হ্যাঁ, তো সেই মসজিদের তলায় লুকিয়ে রেখেছিলেন জনগণের অর্থ। সম্রাট হিসেবে জনগণের অর্থ সদ্ব্যবহার করা যে কোনো রাষ্ট্রের শাসক হিসেবে তার দায়িত্বগুলো করা, তিনি সেটাই করেছেন। তো আপনি এইটা বলবেন না। এবং এই ইতিহাসটা কোনো মুসলিম লেখকের নয়। ওই আনন্দবাজার চিঠিতেই দেখছিলাম BN পান্ডে, যিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান ছিলেন, পরবর্তীকালে রাজ্যপালও হয়েছিলেন। সেই BN পান্ডে ইন্ডিয়ান কাজ মারাত্মক। তিনি সম্ভবত উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির তিনি দখল করার পরে উনি BN পান্ডে সেই ফরম্যানটা পর্যন্ত ইংরেজি করে দিয়েছেন। এই আরবি ফরম্যানটা কি ছিল এবং সেটা ইংরাজি অনুবাদ করে এখানে দিয়েছেন। তিনি ওই রাজ্য দখল করার পরে সঙ্গে সঙ্গে ফরমান দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন যে সরকার মোগল সম্রাটের কোষাগার থেকে ওই মন্দিরের প্রদীপ জ্বালন, মহাকালেশ্বর মন্দিরের প্রদীপ জ্বালানোর যে ঘি, মাসে 120 কিলো ঘি, তখনকার দিনে সেল, তার সমস্ত খরচ সম্রাটের কোষাগার থেকে খরচ করা হবে। মানে কি বিকৃত ইতিহাস! কোথাও কোনো বিস্ফোরণ ঘটলেই দেখবেন আগে দাড়িওয়ালা টুপিওয়ালাদের ধরে নিয়ে আগে। আমরা একেবারে মামলা ধরে ধরে বলছি 2012 সাল পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে সারা দেশে 113টা মামলা, তার মধ্যে 97টা মামলা ডকুমেন্ট দিয়ে সরকার প্রমাণ করতে পারবে না। প্রত্যেকটি বিস্ফোরণ মামলার যদি আপনি দেখেন সেটা RSS সংঘ পরিবার পরিকল্পিতভাবে করেছে। আপনার মক্কা মসজিদ বিস্ফোরণ, মেলেগাঁও বিস্ফোরণ, আপনি যদি অসীমানন্দের জীবনী পড়েন, আমি পড়েছি, শুনলে অবাক হবেন। অসীমানন্দ যিনি RSS-এর নেতা, সদ্য ছাড়া পেয়েছেন, অসীমানন্দের যদি আপনি ইন্টারভিউ পড়েন, যে মক্কা মসজিদ বিস্ফোরণ, মেলেগাঁও বিস্ফোরণ থেকে আর আজমির শরীফ বিস্ফোরণ, এই সমস্ত বিস্ফোরণের যে পরিকল্পনা হচ্ছিল, সেই সভায় 4 জন লোক উপস্থিত ছিলেন। অসীমানন্দ বলছেন, আমি, সুনীল যোশী, মোহন ভগবত, ইন্দ্রেশ কুমার, 4 জন উপস্থিত। সুনীল যোশী মার্ডার হয়ে গেছে, ইন্দ্রেশ কুমার জানি না নিখোঁজ। হ্যাঁ, মোহন ভগবত উপস্থিত ছিলেন এবং মোহন ভগবত কি বলেছেন সেটাও অন রেকর্ড। বলছেন, এই হিন্দু কে লিয়ে আচ্ছা কাম হয় লেকিন শঙ্খ মাতজুর। এই বিস্ফোরণে নিরীহ ধর্মপ্রাণ মানুষ মারা যাবে, সেটাকে হাতিয়ার করে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের খেপানো হবে। এই আচ্ছা কাম হয় লেকিন শঙ্খ মাতজুর।
আরএসএসকে সঙ্গে যুক্ত। এই যে গোটা পরিকল্পনা, আমি শুনতে খারাপ লাগবে হয়তো কারো কথা, আমরা যেমন খাগড়া ঘরের ঘটনা বলে, এটাও পরিকল্পিত, একেবারে পরিকল্পিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ কেন 10,000 লোকের মিছিল? শিমুলিয়া মাদ্রাসায় পুলিশ কেন? মুকিমনগর মাদ্রাসায় পুলিশ কেন? ঘোড়ামারা মাদ্রাসায় পুলিশ কেন? 50 জন লোকের মিছিল। ফলে আমাদের প্রগতিশীল মহলে আমাদের রক্তের মধ্যে যে সূক্ষ্ম বিষ রয়েছে, সেই বিষের কারণেই আজও শিমুলিয়া মাদ্রাসা, মুকিমনগর মাদ্রাসা, ঘোড়ামারা মাদ্রাসা বন্ধ। যদিও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী 2012 সালে লিখিত প্রশ্নের জবাবে, তৃণমূল কংগ্রেসের একজন এমপির লিখিত জবাবে বলেছেন, কোনো মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তারপরেও মাদ্রাসা বন্ধ, আর আমরা নীরব। আমি শেষ করি একটা কথা বলি, যে আসামে উপেন বিশ্বাস গ্রেপ্তার হয়ে জেলে আছেন, জানেন তো, এনআরসি। তিনি কার লোক? নানা বিতর্ক আছে। সুবোধ বিশ্বাস, তিনি কার লোক? কিন্তু অন্তিমে শেষ বিচারে তিনি আজকে জেল খাটছেন। সুবোধ বিশ্বাসের মুক্তির দাবি করি ছত্রধর মাহাতোর মুক্তির দাবি করি, যে ওই রাবণ চন্দ্রশেখর আজাদ এবং তার সঙ্গে 5,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। 5,000 মানুষের নামে মিথ্যা মামলা আছে। এবং উত্তরপ্রদেশের একটা জেলায় যিনি 2 তারিখ 2রা এপ্রিল ভারত বন্ধের যিনি উদ্যোগ নিয়েছিলেন, তালিকা করে আরএসএস তাদের হত্যা করেছে। যে হে সিংহ, তোমাকে লোহার চেন দিয়ে তখনই বাঁধা হয়েছিল যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে। সিংহ, তুমি ওঠো, জাগো। তুমি জাগলে দেখতে পারবে যে তোমার এই চেন ওই ঘাসের আগায় শিশির পড়লে একটু হাওয়া দিলে যেমন টুকটুক করে ঝরে পড়ে, তোমাকে যে লোহার চেন দিয়ে বাঁধা হয়েছে সেটা তেমনি টুকটুক করে ঝরে পড়বে। উই আর মেনি, দে আর ফিউ। আমরা অনেক, ওরা অল্প। তাই আমাদের জয় এবং সঙ্গ পরিবারে পরাজয় নিশ্চিত গ্যারান্টি। আমি শরদিন্দু উদ্দীপন এবং আনিসুর রহমান সবাই একসঙ্গে হাত মেলাতে পারছি কিনা। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের ভবিষ্যৎ। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ।